দুবার কোভিড নেগেটিভ আসার পরও রোগীকে করোনা ইউনিটে রাখে ইউনাইটেড হাসপাতাল। আগুনে মৃত 5 জনের মধ্যে 2 জনেরই ছিল করোনা মুক্তির সনদ। আমি যখন এই রিপোর্টটা এনে তাদেরকে দিলাম, বললো কি যে নেগেটিভ আসছে। তো নেগেটিভ আসার পরেও কি আপনার মামলা ইয়ে করেন? না, ওরা এখানেই রেখেছে। দুইটা স্যাম্পল যেটা নিয়েছে দুটোটাই নেগেটিভ আসছে। তখনও তারা বলেছিল ছেড়ে দিবে, তারপর আবার তারা ছেড়ে দিচ্ছি করতেছিল। দাহ্য পদার্থে তৈরি হওয়ায় আগুন হয়েছে প্রাণঘাতী। তদন্তে 4 সদস্যের কমিটি গঠন ফায়ার সার্ভিসের। খুব দ্রুত এখানে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে যেসব উপাদান ছিল সবগুলোই দাহ্য পদার্থ ছিল। আইসোলেশন ইউনিট করেছে। এটা বেসিক্যালি বিভিন্ন ধরনের টেম্পোরারি ম্যাটেরিয়াল দিয়ে। আমরা 5 জন পেয়েছি, 1 জন মহিলা এবং 4 জন পুরুষ। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 30 মের পর বাড়ছে না সাধারণ ছুটি। বয়স্ক অন্তঃসত্ত্বা ছাড়া বাকিদের করতে হবে অফিস। সীমিত আকারে চলবে গণপরিবহন। আজই প্রজ্ঞাপন জারি। দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় শিশুসহ 22 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 544। 8,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1541। ঈদের আগে বিধিনিষেধে শিথিল করায় চট্টগ্রামে ব্যাপক হারে কোভিড সংক্রমণ। অভিযোগ নাগরিক সমাজের। প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। দেশেই তৈরি হচ্ছে কোভিড-19-এর নমুনা সংগ্রহে ভিটিএম কিট। আমদানি করা কিটের তুলনায় খরচ অর্ধেক। অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং একের পর এক ঝড়ের তাণ্ডবে মৌসুমি ফল চাষিদের মাথায় হাত। রাজশাহীদের বাগানগুলোয় ঝরে গেছে 15 ভাগ আম। দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি। দুবার কোভিড নেগেটিভ আসার পরও রোগীকে করোনা ইউনিটে রাখে ইউনাইটেড হাসপাতাল। আগুনে মৃত 5 জনের মধ্যে 2 জনেরই ছিল করোনা মুক্তির সনদ। হাসপাতালটিতে করোনা চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতদের স্বজনরা। বিবৃতিতে দুঃখ প্রকাশেই দায় সেরেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 10টার কিছু আগে হঠাৎই আগুন ধরে যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে। হঠাৎ করে দেখি অনেক চিল্লে আওয়াজ এবং গিয়ে দেখি যে দাও দাও করে যে ইউনাইটেড হাসপাতালের যেই উইংটা করোনা ইউনিটের জন্য বরাদ্দ আছে ঠিক ওই জায়গায় আগুনটা লেগেছে। 9টা 20 আগুনটা লাগছে। ফায়ার সার্ভিস আসছে আপনার 10টা 20-এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 3টি ইউনিটের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এক নারী ও 4 পুরুষের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় আইসোলেশন ইউনিটটি তৈরিতে ব্যবহৃত উপাদান অতিরিক্ত দাহ্য হওয়ায় এই দুর্ঘটনা। খুব দ্রুত এখানে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে যেসব উপাদান ছিল সবগুলোই দাহ্য পদার্থ ছিল। এখানে অনেক ধরনের স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল। এই স্যানিটাইজেশন আমরা জানি যে স্যানিটাইজারগুলো সেগুলো খুব বেশি ফ্লেমেবল হয়ে থাকে। এটা আইসোলেশন ইউনিট করেছে। এটা বেসিক্যালি করেছে হলো আপনার বিভিন্ন ধরনের যে টেম্পোরারি ম্যাটেরিয়াল দিয়ে। সোফার আমরা 5 জন পেয়েছি, 1 জন মহিলা এবং 4 জন পুরুষ। এদিকে মৃতদের স্বজনরা জানান তাদের মধ্যে 3 জন করোনা রোগী ছিলেন। 3 জনের মধ্যে একজন 2 দফা নেগেটিভ রিপোর্ট দিলেও নানা অজুহাতে রাখা হয় তাকে আইসোলেশন ইউনিটে। বাকি 2 জনেরও কোভিড নেগেটিভ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল। তো ওরা বলছে আমাকে যে এটা কিন্তু করোনা ডিপার্টমেন্ট, মিথ্যা কথা বলবো না আমি ডিপার্টমেন্ট। তবে আপনার আম্মার যদি আসে রিপোর্ট নেগেটিভ আসে এখান থেকে আমরা সরাই উপরে নিয়ে যাবো। তো নেগেটিভ আসার পরেও কি আপনার মামলা ইয়ে করেন? না, ওরা এখানেই রেখেছে। দুইটা স্যাম্পল যেটা নিয়েছে দুটোটাই নেগেটিভ আসছে। তখনও তারা বলেছিল ছেড়ে দিবে, তারপর আবার তারা ছেড়ে দিচ্ছি করতেছিল। তারা শুধু বলে যে টাকা ইয়ে করেন। ওনারা বলতেছে যে ওনার শ্বাসকষ্ট, এটা হলো গিয়ে করোনার সিমটম, এই জন্য আমরা ওনাকে নেগেটিভ হিসেবে ধরতে পারবো না। অগ্নি নির্বাপন ও চিকিৎসা ব্যবস্থা সহ নানা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল তথ্য দিচ্ছে বলেও অভিযোগ স্বজনদের। একটি দুর্ঘটনা যেন জন্ম দিয়েছে অনেকগুলো প্রশ্নের, আর সেই প্রশ্নের উত্তরের সমীকরণ মিলাতে দরকার হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু দুর্ঘটনার পর কয়েক ঘন্টা অতিবাহিত হলেও এখনও গণমাধ্যমের মুখোমুখি হননি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে রাত 1:30 নাগাদ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 30 মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না, সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহনও। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া 15 জন পর্যন্ত বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া সবাইকে অফিস করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতেই স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 15 জুন পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দেশে করোনার সংক্রমণের পর 26শে মার্চ থেকে 6 দফায় বাড়ানো হয় সাধারণ ছুটি। ছুটি বাড়বে না, ছুটির সীমিত হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি কিছুক্ষণ আগে পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা। নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগের নিয়মেই রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই যে নিষেধাজ্ঞাটা, মানুষের চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা, এটা অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। মানে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় বয়স্ক লোকজন অফিসে যাবে না, অসুস্থ লোকজন যাবে না, সন্তান সম্ভব নারী অফিসে যাবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবেন স্বাস্থ্যবিধি অনুযায়ী। দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। গতকালও এক শিশু মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 544 জনে। এছাড়া 8015 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1541 জন। সুস্থ হয়েছেন 346 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। আবারও গুরুত্ব দেওয়া হয় মাস্ক পরা এবং হাত ধোয়ার উপর। 48টি কেন্দ্রই খোলা, তবু ঈদের ছুটিতে কম ছিল নমুনা পরীক্ষার সংখ্যা। তবে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে 3000-এর বেশি। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় 1500 মানুষ। তবে শেষ 24 ঘন্টাতেও 10 বছরের নিচে এক শিশুসহ মারা গেছেন 22 জন। এদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 10 জন করে, বাকি 2 জন সিলেট বিভাগের। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 7843টি এবং পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 8015টি। যা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1541 জন এবং এ পর্যন্ত শনাক্ত 38292 জন। আজ 27 মে শনাক্তের হার 19.22 এবং আজকে মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 544 জন। দেশে করোনা শনাক্তের 81তম দিনে এসেও সুস্থতার হার 20% রোগীর, আর মৃতের হার 1.42%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7925 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.70%। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এ পর্যন্ত 2,66,456 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2380 জন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশেই তৈরি হচ্ছে কোভিড-19-এর নমুনা সংগ্রহে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া ভিটিএম কিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান DRICM-এর তৈরি কিটে আমদানি করা কিটের তুলনায় খরচ পড়বে অর্ধেক। এই কিট দিয়ে সহজে নমুনা সংগ্রহ, পরিবহন আর দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে। তুলনামূলক সাশ্রয়ী ভিটিএম কিট উৎপাদন অব্যাহত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট ফারুক ভুইয়া রবিনের। লবণ, প্রোটিন আর অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে তৈরি বিশেষ এক দ্রবণ ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা ভিটিএম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের এই মিশ্রণ দেশেই তৈরিতে ব্যস্ত একদল গবেষক। গবেষণায় অনুসরণ করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDCর গাইডলাইন। কোভিড-19 সংক্রমণের প্রকৃত চিত্র জানতে প্রয়োজন অধিক হারে নমুনা পরীক্ষা। দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর মার্চের মাঝামাঝিতে ভিটিএম তৈরিতে শুরু হয় বিজ্ঞান বিষয়ক সরকারি গবেষণাগার DRICM-এর গবেষণা। নমুনা সংগ্রহে প্রতিষ্ঠানটির কিট ব্যবহার করতে সম্প্রতি মিলেছে স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সাই। আমাদের বিজ্ঞানীরা কাজ করেছেন, তাদের অবশ্যই আমরা ক্রেডিট দিব। আমদানির চেয়ে এখানে আমাদের খরচ অনেক কম পড়বে, এটা তো একটা অনেক বড় প্লাস পয়েন্ট। প্রোডাকশন অব্যাহত রাখতে বলেছি, আমাদের দরকার মতো আমরা নিব। আমাদের তো আগেরও আছে, তাই না?
গবেষণা দলের দাবি, ভিটিএম কিটের মাধ্যমে সম্ভব হবে তুলনামূলক সহজ ও সুরক্ষিত উপায়ে নমুনা সংগ্রহ আর পরিবহন। সঠিক মান ধরে রেখে 4 ডিগ্রি তাপমাত্রায় নমুনা রাখা যাবে 3 দিন পর্যন্ত। ফলে এড়ানো যাবে নমুনা বাতিল হওয়ার ঝুঁকিও। এই ভায়ালটা এমনভাবে দিয়েছে যে যারা ল্যাবে কাজ করে মাইক্রোপিপেটে যে টিপস লাগানো থাকে, যাতে সেই টিপস পর্যন্তই তার ভায়ালটা পর্যন্ত যায়, যাতে কন্টামিনেশন না হয়। একটা রোগী যাতে তার জিহ্বাটাকে একটু ডিপ্রেস করে নিয়ে আমরা সোয়াবটা সহজে নিতে পারি, আমরা সেটা রাখার চেষ্টা করেছি, সেই টাং ডিপ্রেসার দিয়েছি। ডিআরআইসিএম বলছে, বর্তমানে আমদানি করা কিটের দাম যেখানে 400 থেকে 450 টাকা, সেখানে 200 থেকে 250 টাকার মধ্যে সরবরাহ করা যাবে ভিটিএম কিট। আর প্রাথমিক পর্যায়ে উৎপাদন সম্ভব দৈনিক 5000 কিট। স্বাস্থ্য অধিদপ্তর ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের চাহিদা আরো বেশি, দেন সেক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা বা আমাদের এই ক্যাপাসিটি এক্সটেন্ড করতে পারবো। যখন স্কেলটা আরো বাড়বে, এই খরচটা আরো কমে আসবে। প্রাথমিকভাবে সোমবার বিনামূল্যে 5000 ভিটিএম কিট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে ডিআরআইসিএম। দেশে কোভিড যুদ্ধে নতুন মাত্রা যোগ করল নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট তৈরি। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক সহজ আর নিরাপদ উপায়ে নমুনা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই কিট। পাশাপাশি কমাবে বিদেশ থেকে আমদানি নির্ভরতাও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে, ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনে নোনা পানি ঢুকে হুমকির মুখে জীববৈচিত্র্য, কৌশলগত সমীক্ষার তাগিদ। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু, জানালো বন বিভাগ। সব হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার অ্যাসোসিয়েশন। তবে একই হাসপাতালে কোভিড ও অন্য রোগীদের চিকিৎসা করা হলে জটিল রোগে আক্রান্তরা ঝুঁকিতে পড়বে এমন যুক্তি দেখিয়ে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশন। এদিকে নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমর ফারুকের রিপোর্ট। 24 মে 50-এর বেশি শয্যা থাকা সব হাসপাতাল ক্লিনিকে কোভিড-19 রোগীদের চিকিৎসা করার নির্দেশ জারির আগ পর্যন্ত সারা দেশে 97টি সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা সেবা চলছিল। এসব হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা 13,964টি এবং আইসিইউ শয্যা 399টি। জ্যামিতিক হারে বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমিতদের চিকিৎসা সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিকল্প দেখছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের কোনো অঞ্চলেই কোনো কোভিড পেশেন্ট যেন বিনা চিকিৎসায় না থাকে। যারা হাসপাতালে যাবে তাদেরকে নিকটস্থ যে সক্ষম হাসপাতাল সেগুলোকে যেন তারা নেয়। যখন পেশেন্ট বাড়বে তখন তাদেরকে ওই ইউনিটে বেডের পরিধিও বাড়াতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশ যদি বাস্তবায়িত হয়, তবে কোভিড রোগীদের জন্য উন্মুক্ত হবে বেসরকারি হাসপাতালের প্রায় 90,000 সাধারণ এবং 700-র মতো আইসিইউ শয্যা। আরও যোগ হবে সরকারি হাসপাতালের প্রায় 40,000 সাধারণ এবং 200-র মতো আইসিইউ শয্যা। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার অ্যাসোসিয়েশন এরই মধ্যে সরকারের নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ক্লিনিকের ঊর্ধ্বে আছে প্রায় 300 এবং সকলেই একমত। সো আমরা একটা বড় সংখ্যক, কম হলো 10,000 বেড, 10,000 রোগীর চিকিৎসা আমরা একসঙ্গে একদিনে দিতে পারবো সমস্ত বাংলাদেশে। তবে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশন মনে করে এই সিদ্ধান্ত জটিল রোগীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। যদি একই হাসপাতালে, যেখানে আপনার হার্টের পেশেন্ট, যেখানে লাংয়ের পেশেন্ট, যেখানে কিডনির পেশেন্ট, যেখানে ক্যান্সারের পেশেন্ট, এইরকম জটিল রোগীরা রয়েছেন, সেইখানে যদি ধরেন কোভিড পেশেন্টও ভর্তি হয়, কোনোভাবে যদি এটা স্প্রেড হয়, এটা হবে বিপজ্জনক। এদিকে নির্দেশ না মানলে হাসপাতালের নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরীক্ষা করে দেখবো যে সক্ষমতা থাকা সত্ত্বে কারা কারা সেটাকে ডিজ অবে করলো, সেটার অবশ্যই তালিকা হবে এবং তারপরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ হাসপাতালগুলোকে যখন লাইসেন্স দেওয়া হয় এবং প্রতি বছর কিন্তু রিনিউ করা হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট অবশ্যই বিষয়টা আইনানুগ ভাবে বিবেচনা করবে। এর আগে প্রতিবাদের মুখে হাসপাতালে না যাওয়া চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। একের পর এক ঝড়ের তাণ্ডবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমবাগানগুলো থেকে অনেক আম ঝরে পড়ায় চিন্তিত বাগান মালিকরা। ঘূর্ণিঝড় আম্পান ও বুধবারের কালবৈশাখী ঝড়ে প্রায় 5 থেকে 15 ভাগ আম নষ্ট হয়েছে বলে জানান ফল গবেষণার সঙ্গে জড়িত কর্মকর্তারা।
কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এখনও যে পরিমাণ আম বাগানগুলোতে আছে তা সঠিকভাবে পরিচর্যা করে বাজারজাত করতে পারলে ভালো দাম পাবেন বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। বৃহত্তর রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এবার আমের মুকুল কিছুটা কম এসেছিল। সে অনুযায়ী আমের উৎপাদনও কম হয়েছে। তার উপর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বহু গাছ উপড়ে পড়ে ভেঙেছে ডালপালা। সবশেষ গতরাতের কালবৈশাখী ঝড়ে বেশ কিছু আম পড়ে গেছে। এমনিতেই করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা। তার উপর একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। 15% আম ঝরে পড়েছে। আর গতকাল ওইভাবে ঝড় বলা যায় না, বাতাসে ঘরে দুটা মিলে যদি আমরা বলি ওই মোটামুটি 15%-এর মধ্যেই থাকে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। যদি রাজশাহীতে 800 থেকে 900 কোটি টাকার আমের একটা যে বাজার ছিল, তার ভিতরে বলা চলে যে আমাদের 200-250 কোটি টাকার একটা বড় ধরনের লস হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এখনও বাগানগুলোতে যে পরিমাণ আম আছে তা সঠিকভাবে পরিচর্যা ও বাজারজাত করতে পারলে ভালো দাম পাবে বাগান মালিকরা। আম বাজারজাত করতে যাতে কোনো অসুবিধা না সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করা হয়। সুতরাং আমের সরবরাহটা এত কম থাকবে, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি বেশি দাম পাবো। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় যে পরিমাণ আম ঝরে পড়ে গেছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত কাটতে না কাটতেই ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ার সঙ্গে অনেক বাগানে ভেঙেছে ডালপালাও। কৃষি বিভাগ বলছে, শুধু বুধবারের ঝড়েই নষ্ট হয়েছে 7% লিচু। এই অবস্থায় লোকসানের সংখ্যা বাড়ছে বাগান মালিকদের, যদিও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি অধিদপ্তরের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলার পাশাপাশি তাণ্ডব চালায় উত্তরের জেলা দিনাজপুরের লিচু বাগানেও অনেক এলাকায় উপড়ে পড়ে গাছ। সে ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় থাকার এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সদর উপজেলার 5টি ইউনিয়ন, বিরল উপজেলার 4টি ইউনিয়ন এবং চিরির বন্দরের বেশ কিছু লিচু বাগানে ব্যাপক ক্ষতি হয়। উপড়ে পড়ার সঙ্গে ভেঙেছে ডালপালাও। একের পর এক ক্ষত ভাবিয়ে তুলছে লিচু বাগানীদের। প্রায় লক্ষাধিক টাকার আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবারে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফলমূলের। সরকার যদি একটু বিশেষ দৃষ্টিভাবে দেখে, সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো এই বাগান চাষি বা ফল চাষিগুলো রক্ষা পেতে পারে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 7.5 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে গেছে। তাদের তালিকা অনুযায়ী আমরা প্রণোদনার ব্যবস্থা করব। জেলার 6000 হেক্টর বাগানের জমিতে 5 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 350 হেক্টরের লিচু। সময় সংবাদ, দিনাজপুর। প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ঢাল হয়ে দেশকে আগলে রাখে সুন্দরবন। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে গাছপালার পাশাপাশি ভেঙেছে বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবকাঠামো। একই সঙ্গে নোনা পানি ঢুকে পড়ায় হুমকির মুখে বন্যপ্রাণী। এই অবস্থায় অর্থ বরাদ্দ পেলেই অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ছবিতে রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনের উপর দাপট দেখিয়ে বিদায় নিয়েছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন আর হুমকিতে ফেলেছে বন্যপ্রাণীদের। ক্ষতির তালিকায় যুক্ত হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের গাছপালা, 17টি জেটি, 16টি অফিস ও ওয়াচ টাওয়ার সহ নানা স্থাপনা। পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মিঠা পানির সংকটে সবচেয়ে বেশি হুমকির মুখে বন্যপ্রাণীরা। বন বিভাগের প্রাথমিক তদন্ত অনুযায়ী ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 2.5 কোটির বেশি। বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে সেটা ধরেন 17 লক্ষ টাকার মতো, আর অন্যান্য যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের বন বিভাগের বিভিন্ন স্থাপনা আছে, পুকুরগুলো নষ্ট হয়েছে, এগুলো সব মিলাই হচ্ছে 2 কোটি 8 লক্ষ টাকা মতো। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী কুমির, বানর, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর একমাত্র প্রজনন কেন্দ্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সুন্দরবন রক্ষায় জাতিসংঘের সুপারিশ মেনে কৌশলগত সমীক্ষার দাবি সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের। এখানে বাটাগোড় বাসকা কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র এবং বানর, এছাড়াও আরও অনেক বন্যপ্রাণী থাকে। তারপরে আমরা এই 4টি বন্যপ্রাণীকে এখানে প্রজননের কাজ করা হয়
এখানে অনেক শেড থাকে। সম্প্রতি এই আমপান যে ঝড়, এই ঝড়ে আমাদের এখানে কয়েকটা শেড উড়ে গেছে। বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে মিঠা পানির পুকুর নির্মাণ করতে হবে, যাতে বন্যপ্রাণীদের কোনো পানীয় সংকট না হয়। সুন্দরবন সুরক্ষার জন্য অতি দ্রুত আমরা সরকারকে অনুরোধ করব এই কৌশলগত সমীক্ষাটা করার জন্য, যার মধ্য দিয়ে আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে পারব। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও মিঠা পানি নিশ্চিতে কাজ শুরুর আশ্বাস দিলেন সুন্দরবন পূর্ব বিভাগের এই কর্মকর্তা। তদন্ত কমিটি যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে আমাদের কাছে, সেখানে আমরা ওই অনুযায়ী আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাইয়া চিঠি পাঠিয়েছি। আমরা অর্থ বরাদ্দ পাওয়ার পরে আমরা এগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে আমাদের যে পুকুরগুলো আছে এগুলো আমরা সংস্কার করব। আমপানের তাণ্ডবে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে 12,500 গাছপালা ভেঙে গেছে। সময় সংবাদ, বাগেরহাট। পদ্মায় পানি বাড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। আফজাল, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু কর্মমুখী মানুষের এখন ঢল রয়েছে। আসলে আপনি যদি আমার পিছনটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকা, এটা আসলে যে কয়টা আপনার ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটের পল্টনই কিন্তু আসলে একদমটা পানিতে তলিয়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পল্টনেরই কিন্তু অর্থাৎ ঘাটেরই কিন্তু 3টি করে পানির স্তর থাকে। অর্থাৎ প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং বড় স্তর। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে ছোট স্তর রয়েছে, কয়েকদিনকার পানি বৃদ্ধির কারণে কিন্তু সেটা একদম তলিয়ে গিয়েছে। কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আজকে দুপুরের মধ্যে এই পল্টনগুলোকে উঠানো হবে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে যে পল্টনগুলো ডুবে গিয়েছে এবং পানি বৃদ্ধির কারণে কিন্তু আজকে সেই ক্ষেত্রে নদীতে কিন্তু ফেরি চলাচলেও চরম ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে নদীতে প্রচুর স্রোত রয়েছে। যে ক্ষেত্রে মানে যে সময়টা আগে লাগতো সেই ক্ষেত্রে কিন্তু এখন দ্বিগুণ সময় এইটা ফেরি পারাপারের সময় লাগছে। তাছাড়াও কিন্তু 7টার পরে থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কর্মমুখী মানুষের পদচারণায় মুখর রয়েছে। তাদের মধ্যে চোখে মুখে কিন্তু রয়েছে আনন্দের ছোঁয়া, কারণ তারা সন্ধ্যের সাথে ঈদ কাটিয়ে আবার কর্মস্থলে যাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে কয়েকদিন ভালোই কেটেছে, নারীর টানে তারা ছিল, তারা আসলে কাজে তারা ফিরছে। অন্যদিকে কিন্তু এই ঘাট এলাকাতে তাদের চরম একটি ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ হচ্ছে কি পল্টনে যেমন উঠতে ফেরিতে উঠতে পল্টনে পানি পেতে হচ্ছে, অন্যদিকে কিন্তু আবার নামতেও তাদের পানি ভিজতে হচ্ছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 15টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে আফজাল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পদ্মায় পানি বাড়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। সাধারণ মানুষের অসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর শিথিল অবস্থানের কারণেই বন্দরনগরী চট্টগ্রামে করোনা মহামারীর রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজ। বিশেষ করে ঈদের আগ মুহূর্তে পুরো নগরীতেই কোনো বিধিনিষেধ মানা হয়নি, আর এ সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এ অবস্থায় অঘোষিত লকডাউন শিথিল করা সত্ত্বেও ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে আগামী কয়েকদিন প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে চট্টগ্রামে এখন সামাজিক সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। কার কাছ থেকে সংক্রমিত হয়েছে তার কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। অথচ করোনা সংক্রমণের শুরুর দিকে চট্টগ্রাম ছিল সবচেয়ে নিরাপদ নগরী। নাগরিকরা ভাবছেন যে এটা পুলিশ প্রশাসনের কয়েকজন আক্রান্ত হওয়ার কারণে কিংবা আন্তরিকতার ক্ষেত্রে ঘাটতির কারণে এরকম ঘটছে। ওনারা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা ঢিলেঢালা হয়ে গেছে। সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সংক্রমণ ঠেকাতে 26শে মার্চের পর মাঠে নামে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। প্রথমে কঠোর অবস্থানে থাকলেও পরবর্তী তারা কিছুটা শিথিল করে দেয়। বিশেষ করে বেশ কজন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পর তারা অনেকটা মাঠ ছেড়ে যায়।
মানুষগুলো যত্রতত্র জটলা পাকিয়েছে, তারা সেটাকে এমন ইজিলি নিয়েছে যে এটা বোধহয় আমাদের দেশ থেকে বোধহয় করোনা চলে গেছে, এলিমিনেটেড হয়ে গেছে। এই জিনিসটাই হয়তো আজকে এই ভুলের কারণেই চট্টগ্রামে এখন এই করোনা পরিস্থিতি এখন দিনে দিন বিস্তার লাভ করছে। ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই ফ্রি স্টাইলের নগরীতে রূপ নেয় চট্টগ্রাম। রাস্তায় লোক কিংবা যানবাহন চলাচল ছিল পুরোপুরি স্বাভাবিক। প্রতিদিনই আশঙ্কাজনক হারে রোগী সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকদেরও চরম হিমশিম খেতে হচ্ছে। আমাদের সাধ্যে যা কিছু আছে আমরা করতেছি, কিন্তু তারপরে এইভাবে যদি আপনারা নিজের পায়ে নিজেরাই কোড়াল মারেন, নিজেরাই যদি স্বাস্থ্যবিধি না মেনে চলেন, এইভাবে আক্রান্ত হতে থাকেন, তখন স্বাস্থ্য বিভাগের আর কিছু করার থাকবে না। তবে আগামী অন্তত 2 সপ্তাহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। নিয়মকানুনগুলি মানতে হবে, তা না হলে আমাদেরকে অনেক বেশি করোনা আক্রান্তের ক্ষতি আমাদের অনেক বেশি হবে। চট্টগ্রামে এখন পর্যন্ত 2100 করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 60 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অর্থের অভাব নেই, অথচ খরচ হয় না স্বাস্থ্য খাতে বরাদ্দের পুরো টাকা। করোনায় এ খাতের নানা সংকট প্রকাশ হয়ে যাওয়ায় জানান দিচ্ছে, শুধু বরাদ্দ বাড়লেই হবে না, বাড়াতে হবে অর্থ খরচের সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য খাতের এই বেহাল দশা উত্তরণে দরকার আমূল সংস্কার। এ খাতের প্রকল্প দেখভালের জন্য আসছে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনারও দাবি তাদের। সাজিদ রাজু জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাস মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্য খাতের দুরবস্থা। কোথাও ডাক্তার আছে তো নার্সের স্বল্পতা, কোথাও যন্ত্র আছে তো নেই চালানোর লোক। আইসিইউ ও অক্সিজেন সরবরাহের সীমাবদ্ধতার সঙ্গে যোগ হয়েছে প্রযুক্তিগত দুর্বলতা। অথচ এমন নেই অবস্থার মধ্যেও অভাব নেই অর্থের, বরং কোথায় অর্থ খরচ করতে হবে সে দূরদৃষ্টি ও সক্ষমতা নেই সংশ্লিষ্ট বিভাগগুলোর। এর প্রমাণ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প বিশ্লেষণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির তথ্য বলছে, গেল 3 অর্থ বছরে প্রায় 3,500 কোটি টাকার প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য খাত। এজন্য দক্ষ জনশক্তির অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অর্থনীতি বিশ্লেষক। যারা বাজেট তৈরির সাথে জড়িত, আমাদের বিভিন্ন পর্যায়ের ম্যানেজার যারা আছে হেলথ সেক্টরে, তাদের বাজেট সম্পর্কে কোন জায়গায় কতটুকু বাজেট লাগবে এই সম্পর্কে ভালো ধারণা বা পরিষ্কার ধারণা না থাকার কারণে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যৌক্তিক বাজেটটা অর্থ মন্ত্রণালয়কে প্লেস করতে পারে না। প্রতিবেশী সবগুলো দেশের তুলনায় বাংলাদেশ স্বাস্থ্য খাতে খরচ করে সবচেয়ে কম। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে প্রয়োজন 2012 সালে প্রণয়ন করা স্বাস্থ্য অর্থায়ন কৌশলপত্র বাস্তবায়ন, যেখানে বলা হয়েছে 2021 সালের মধ্যে মোট জাতীয় বাজেটের 12 ভাগ বরাদ্দ থাকতে হবে স্বাস্থ্য খাতে। শুধু বাজেটের বরাদ্দ নয়, স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে সক্ষমতা, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, এগুলোতে পুরোপুরি এক ধরনের যেটাকে বলা হয় পুনর্কাঠামোগত পুনর্বিন্যাসও দরকার। সক্ষমতাটা আমরা আসলে কিভাবে বাড়াবো সেটির ক্ষেত্রে নীতি নির্দেশনা এবং বাজেটারি বরাদ্দের ক্ষেত্রে সেই ব্যাপারটি সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। তারা বলছেন, করোনা সংকটের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন ও রেমিটেন্সের সুযোগগুলো দ্রুত কার্যকর করার মতো বিষয়গুলো অনেকটাই নির্ভর করবে স্বাস্থ্য খাতের উন্নতির উপর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুবার কোভিড নেগেটিভ আসার পরও রোগীকে করোনা ইউনিটে রাখে ইউনাইটেড হাসপাতাল। আগুনে মৃত 5 জনের মধ্যে 2 জনের ছিল করোনা মুক্তির সনদ। 30 মের পর বাড়ছে না সাধারণ ছুটি, বয়স্ক ও অন্তঃসত্ত্বা ছাড়া বাকিদের করতে হবে অফিস। সীমিত আকারে চলবে গণপরিবহন, আজই প্রজ্ঞাপন জারি। দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় শিশুসহ 22 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 544। 8,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1541। দেশে তৈরি হচ্ছে কোভিড-19-এর নমুনা সংগ্রহে ভিটিএম কিট। আমদানি করা কিটের তুলনায় খরচ অর্ধেক, অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং একের পর এক ঝড়ের তাণ্ডবে মৌসুমি ফল চাষিদের মাথায় হাত। রাজশাহীতে বাগানগুলোই ঝরে গেছে 15 ভাগ আম, দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।